হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর সাজেশন নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই 2022 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, তোমাদের জন্য 2022 সালের প্রশ্নপত্রটা সলভ করে দিচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই প্রশ্ন আছে যে তৎসম শব্দ কাকে বলে। যে যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে, যেসব বলছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ চন্দ্র, সূর্য, ধর্ম, চরণ, এগুলো। একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। পরের প্রশ্ন আছে দেখো, অর্থ সংকোচনের একটি উদাহরণ দাও। অন্ন। অন্ন একটি শব্দ, এর আদি অর্থ ছিল ভাত, রুটি প্রভৃতি যে কোনো খাদ্য। এখন এখন অর্থের সেই ব্যাপকতা হারিয়ে অন্ন মানে দাঁড়িয়েছে শুধু ভাত। পরের প্রশ্ন, পাত্র। পাত্র শব্দটির অর্থ সংক্রমক কিভাবে ঘটেছে। পাত্র শব্দের মূল অর্থ পান করার আধার। অর্থ প্রসারে হলো কন্যা সম্প্রদায়ের আধার। শেষে পাত্র শব্দের রূপান্তরিত অর্থ হলো বর। পরের প্রশ্ন, করিয়া, কইরা, করে কি জাতীয়। এটা হবে কি। কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটল। পরের প্রশ্ন আছে, একটি 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 দেখো বিষমী ভবনের উদাহরণ। শরীর থেকে শরীর। পরের প্রশ্ন, ঘুগনি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। বর্মী ভাষা থেকে এসেছে। পরের প্রশ্ন আছে, ছোট গল্প উপন্যাসের মধ্যে একটি পার্থক্য সূচক বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর দেখো, উপন্যাস আয়তনে খুব বড় হয় কিন্তু ছোট গল্প আয়তনে খুব ছোট হয়। তারপরে 2 নম্বর পয়েন্ট, উপন্যাসে বহু চরিত্র থাকে কিন্তু ছোট গল্পে মাত্র কয়েকটি চরিত্র স্থান পায়। পরের প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধের নাম। কমলাকান্তের দপ্তর। তারপরে প্রশ্ন আছে দেখো, একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। অ্যান্সারটা দেখবে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, গিরিশচন্দ্র ঘোষের জনা, এগুলো। পরের প্রশ্ন, একটি বাংলা রোমান্স শ্রেণীর রচনার নাম লেখো। বঙ্কিমচন্দ্রের কপালাকুণ্ডলা। তারপরে দেখো, মুনীন্দ্রনাল বসুর রমলা। রাবণের রাজসভায় আমাত্য প্রধানের নাম কি ছিল। ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে। উর্মিলা ছিল মিথিলার জনকপুরের রাজা জনক এবং তার স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা এবং সীতার কনিষ্ঠ বোন। তিনি রামের কনিষ্ঠ ভাই লক্ষণের স্ত্রী ছিলেন। পরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। পরের প্রশ্ন আছে, বিবর শব্দটির অর্থ কি। বিবর শব্দের অর্থ গহ্বর। তারপরে যাদবতী বলতে কাকে বোঝানো হয়। ইন্দ্রকে যাদবতী বলে। এবারে তোমরা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, শব্দ ভান্ডার বলতে কি বোঝো। মানুষের প্রত্যাহিক জীবনের কাজকর্ম থেকে শুরু করে সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি যে শব্দগুলির ব্যবহার করে এগিয়ে চলে ভাষাতত্ত্বে, সেই শব্দগুচ্ছগুলিকে শব্দ ভান্ডার বলে। তারপরে প্রশ্ন আছে, বাংলা ভাষায় শব্দ ভান্ডার কত প্রকারের শব্দ আছে ও কি কি। 3 প্রকারের শব্দ। মৌলিক শব্দ, আগন্তুক শব্দ বা কিতরিণী শব্দ যেটাকে বলে, আর নবগঠিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে। যে শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, সেগুলিকে মৌলিক শব্দ বলে। পরের প্রশ্ন আছে,
মৌলিক শব্দগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? মৌলিক শব্দগুলিকে তিনটে শ্রেণীতে, তৎসম, অর্ধ তৎসম আর তদ্ভব। দেখো খুব ইম্পর্টেন্ট, তৎসম শব্দ কাকে বলে? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পলি, প্রাকৃতি, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ অপরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। উদাহরণ হচ্ছে কৃষ্ণ, সূর্য, জল, এগুলো। আর তারপর দেখো তৎসম শব্দগুলোকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যায়, সিদ্ধ তৎসম আর হচ্ছে অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সারটা দেখবে সিদ্ধ তৎসম। যে শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং যেগুলি ব্যাকরণ সিদ্ধ সেগুলিকে সিদ্ধ তৎসম বলে, যেমন সূর্য, কৃষ্ণ প্রভৃতি। আর অসিদ্ধ তৎসম দেখো, যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না, ব্যাকরণ সিদ্ধ নয় অথচ মৌখিক সংস্কৃতিতে প্রচলিত, তাকে অসিদ্ধ তৎসম বলে, যেমন চাল, ডাল ইত্যাদি। তারপরে প্রশ্ন আছে অর্ধ তৎসম শব্দ কি? উদাহরণ দাও। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পালি, প্রকৃতি, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে কিছু পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে, যেমন মন্ত্রমন্তর। তারপর দেখো অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দের পার্থক্য। তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দ দুই জাতীয় শব্দই সংস্কৃত থেকে বাংলায় এসেছে। এদের পার্থক্য হলো তদ্ভব শব্দ সংস্কৃত থেকে প্রকৃতির মাধ্যমে বিবর্তিত হয়ে এসেছে বাংলায়। শব্দ দেহ প্রথম পরিবর্তন দেখা দিয়েছিল প্রাকৃতিক স্তরে, কিন্তু অর্ধ তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে এবং শব্দদেহ বিকৃত এসেছে বাংলাতে। যেমন তদ্ভব সংস্কৃত, ঠিক আছে, সংস্কৃত হচ্ছে দেখো সাধ্য, এখান থেকে প্রকৃত সাধ্য, বাংলায় হচ্ছে সাধ, সাধ্যা সাধ। আর এটা হচ্ছে অর্ধ তৎসমের উদাহরণ। তারপর দেখো তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দিতে বলা হচ্ছে যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পলি, প্রকৃত, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ পরিবর্তিত দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে তদ্ভব শব্দ বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখতে পাচ্ছ। এটাকে আবার তদ্ভব শব্দকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিজস্ব তদ্ভব, আরেকটা হচ্ছে কিতরিণ তদ্ভব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে নিজস্ব তদ্ভব শব্দ কাকে বলে? যেসব তদ্ভব শব্দ যথার্থ বৈদিক বা সংস্কৃতির নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে এসেছে সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলে। উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা। এবার কিতরিণ তদ্ভব শব্দ, যে সকল শব্দ ইন্দো ইউরোপীয় বা অন্য কোনো বংশের ভাষা থেকে সংস্কৃতে এসে পরে প্রকৃতির মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেই সব শব্দকে কিতরিণ তদ্ভব শব্দ বলে। যেমন এখানে উদাহরণ দেখতে পাচ্ছ। তারপর দেশি শব্দ কাকে বলে? আর্যদের ভারতবর্ষে আগমনের পূর্বে ভারতে যে সকল মানুষ বসবাস করত তাদের মুখে ব্যবহৃত যে সকল আধুনিক বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে সেগুলো দেশি শব্দ, যেমন হাঁড়ি, কলসি, গাড়ি, ঠিক আছে, এইগুলো। পরে আছে দেখো দেশি শব্দ দুভাগের, আর্য আর অনার্য। বিদেশি শব্দ কাকে বলে? যে সকল শব্দ এদেশের বাইরে কোনো ভাষা থেকে বাংলায় প্রবেশ করেছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। আইন, ফুটবল এগুলো হচ্ছে বিদেশি শব্দ। তারপর নবগঠিত শব্দ, বাংলা শব্দভাণ্ডারে এমন কিছু শব্দ পাওয়া যায় যেগুলো একাধিক ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে, এই শব্দগুলিকে নবগঠিত শব্দ বলে। নবগঠিত শব্দ দুই প্রকার, যথা মিশ্র শব্দ আর অবিমিশ্র শব্দ। মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও। দেখো বিভিন্ন ভিন্ন ভিন্ন ভাষার উপাদান সংযোগে সৃষ্ট প্রচুর শব্দ বাংলা ভাষায় রয়েছে, এগুলিকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। উদাহরণ দেখতেই পাচ্ছ, মাস্টার মশাই। আগন্তুক শব্দ বা কিতরিণ শব্দ, ঠিক আছে, যে সকল শব্দ সংস্কৃত ভিন্ন অন্য যে কোনো ভাষা থেকে সোজাসুজি বাংলায় প্রবেশ করেছে সেই সকল শব্দকে আগন্তুক বা কিতরিণ শব্দ বলে। উদাহরণ হচ্ছে পটল, পটল, তারপর বাবু, সিনেমা প্রভৃতি। আর এগুলোকে আবার দেখো, এগুলোকে তোমাদের আবার কি বলা হচ্ছে দেখো, এগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, আগন্তুক শব্দকে দেশি বিদেশি। তারপরে দেখো এখানে পরের প্রশ্ন, বাংলা ভাষায় গৃহীত কয়েকটি আরবি শব্দের উদাহরণ। দেখতে পাচ্ছ আরবি শব্দ উকিল, কানুন, কলম, এগুলো হচ্ছে আরবি শব্দ। ফার্সি শব্দের উদাহরণ দেখো, ফার্সি শব্দ হচ্ছে কারখানা, বাদশা, দরবার, বাগান, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো পরীক্ষায় আসবে, একটা শব্দ দিয়ে বলবে কি শব্দ। যেহেতু পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ দেখতে পাচ্ছ
আতা, ঠিক আছে, পেয়ারা, আলমারি, বারান্দা, এগুলো। তারপর ইংরেজি শব্দ তোমরা জানো, ক্রিকেট, হকি, হোটেল, টিকিট, ঠিক আছে। তুর্কি শব্দ হচ্ছে দেখো বেগম, বাগান, খাতুন, বাবু, এগুলো। বাংলা ভাষায় কিন্তু চীনা শব্দ চা, চিনি, লুচি, চামচ, এগুলো চীনা শব্দ। জাপানি শব্দ আছে, দেখো জাপানি শব্দ হচ্ছে তোমাদের, দেখো রিক্সা, দেখো হারিকেন, সুনামি, টাইফুন, এগুলো জাপানি শব্দ। আর অবিমিশ্র শব্দের উদাহরণ হচ্ছে দেখো অনিকেতন, ঠিক আছে, অতিরিক্ত, অতিরিক্ত, এইগুলো। এই আজকে তোমাদের 25টা আর ওদিকে 15টা, তাহলে 40টা প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম।